আওয়াজ কি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। দেখো, এর আগে আমরা যেটা যেটা করেছি কারক বিভক্তি, কারক বিভক্তির আমাদের কর্তৃকারক শেষ হয়ে গেছে। কর্তৃকারক করতে গিয়ে আমরা জানলাম যে বাক্যের মধ্যে যে কাজ করে সে হলো কর্তা, আর কর্তা মানে কর্তৃকারক। উদাহরণ সাধারণভাবে যদি একদম বুঝি সেটা হলো যে ছেলেটি বই পড়ছে, তো এখানে পড়া হলো কাজ, এবার এটা যে করছে সেটা হলো ছেলেটি, তাহলে ছেলে এখানে হবে আমার কর্তৃকারক। এরপর আমরা কর্মকারকও পড়েছি। কর্মকারকে কী ছিল? যে কর্মকারক যা করে সেটা কর্মকারক, আর কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। দ্বিতীয় বিভক্তি আমরা সেদিন করিনি, আজকে দ্বিতীয় বিভক্তি আলোচনা করব এবং তার সাথে কর্মকারকও একটু বুঝে নেব, আবার একবার রিভিশন করে নেব। দেখো, কর্মকারক যখন আমরা করলাম, সেই কর্মকারক করতে গিয়ে আমরা 4টা সূত্র পড়েছি। সেই সূত্রগুলো ডিটেলসে পড়া হয়েছে, একদম শেষের দিকে একবার দেখে নিই সূত্রগুলো কী কী ছিল। দেখো, বলছে একটা সূত্র ছিল, 1 নম্বর সূত্র ছিল, সেটার নাম হলো কর্তু রিপ্সিত রিপ্সিত তমম কর্ম। কর্তু রিপ্সিত তমম কর্ম, অর্থাৎ কর্তার যা ঈপ্সিত, সব থেকে বেশি কর্তা যেটা চাচ্ছে সেটাকে আমরা কর্ম বলবো। উদাহরণ হিসাবে বালকাহা অন্নং খাদাতি, তাহলে বালক এই খায় ক্রিয়াটা করতে গিয়ে তার সব থেকে বেশি যেটা ঈপ্সিত বা আকাঙ্ক্ষিত যেটা, সেটা হলো অন্ন। এর একটা গল্পও বলেছিলাম যে ধরো কাকে কাউকে বলা হয়েছে যে তুই খায় ক্রিয়াটা করবি। এবার তাকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে এবং তার সামনে কোনো খাবার নেই, তাহলে সে খায় ক্রিয়া করতে সক্ষম হবে না। এই খায় ক্রিয়াটা যদি করতে হয় তাহলে তার খাবার দরকার আছে, সেটা ডাল হতে পারে, ভাত হতে পারে, সবজি হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে যেটা যেটা খাবার রয়েছে প্রত্যেকটাই হলো খায় ক্রিয়ার ক্রিয়া, আর এটা যেই সূত্র অনুসারে হয় সেটার নাম হলো কর্তৃ রিপ্সিত তামাম কর্ম। এরপরে পড়িয়েছিলাম অকথিতঞ্চ, এটা 2 নম্বর ছিল আমাদের। অকথিতঞ্চের মধ্যে বিষয় কি ছিল? যে এখানে ধাতুর খেলা। কোন ধাতু? বলছে দ্বিকর্মক ধাতু, যার দুটো কর্ম থাকবে। সেই দ্বিকর্ম ধাতুগুলো কি কি? দু, পচ, প্রচ্ছ, জি, ইয়াচ, এরকম 15টি ধাতু, 16টি ধাতু আছে। সেই 16টি ধাতু একটা তো কর্ম, মুখ্য কর্ম থাকবেই। যেমন ধরো আমি পচ, পচ মানে রান্না করা, সেই ধাতুটাকে নিচ্ছে। মা রান্না করে, আমি লিখছি যে মা রান্না করে, মা রান্না করে। এবার রান্না করার জন্য পচ ধাতুটা ব্যবহার করা হয়। এবার মা কি রান্না করে? তা উত্তর হতে পারে যে মা ভাত রান্না করে, মা ডাল রান্না করে, মা সবজি রান্না করে। তো এবার ভাত, ডাল, সবজি যেটা আছে সেটা হলো তার মুখ্য কর্ম। এবার দেখা গেল লাইনটা আমার এমন আছে যে মা রান্নাঘরে ভাত রান্না করে। মা রান্নাঘর লিখলাম, যে রান্নাঘরে ভাত রান্না করে। তো রান্না করার জন্য তো আমি লিখছি পজ ধাতুর প্রয়োগ করছি, এখানে পজ ধাতু আছে, পজ ধাতুর প্রয়োগ করছি, আমি লিখছি পচতি। রান্নাঘর রান্না করে পচতি। এবার প্রশ্ন আসবে যে কি রান্না করছে, বা এটা রান্না করার জন্য তো কিছু তো দরকার। তো ভাত রান্না করছে, তাহলে ভাত হলো আমার কর্ম। এবার এইটা কেমন কর্ম? এটা হলো মুখ্য কর্ম, এটা হলো আমার মুখ্য কর্ম। রান্নাঘরে তাহলে কি? রান্নাঘর হলো একটা স্থান, তাহলে সেই হিসাবে এটা অধিকরণ হওয়ার কথা। কিন্তু পচতিটি যে ধাতুটা আছে সেটা হলো দ্বিকর্মক ধাতু, অর্থাৎ এর সাথে যে একটা আছে, সাথে যে শব্দগুলো থাকবে, সে শব্দটা থাকবে, সেটাকেও কর্ম করতে হবে, আর তার নাম দিতে হবে গৌণ কর্ম, অর্থাৎ গৌণ কর্ম। আচ্ছা, একে অকথিতঞ্চ বলারও একটা কারণ আছে। অকথিতঞ্চ বলা কিরকম কারণ? যেমন ধরো যে দু, দু মানে দোয়ানো। যেমন এই মহিলাটি গরুর দুধ দোয়াচ্ছে, তাহলে গরুর, এরকম যদি র শেষে এর থাকে তাহলে ষষ্ঠী বিভক্তি হয়। কিন্তু গরুর বলতে সেখানে গরুর হবে না, মানে আমি যদি একদম শুদ্ধ লাইন বলতে যাই তাহলে মা গরু থেকে দুধ দোয়াচ্ছে, অর্থাৎ থেকে বলা উচিত ছিল, কিন্তু আমি বললাম গরুর।
তো যেটা বলার দরকার ছিল সেটা কথিত হয়নি, তাহলে এই জন্য এটা অকথিত আছে, তাই এটার নাম হলো অকথিতঞ্চ। এটাকে আরেকটা ভাবে মনে রাখতে পারো যে আমার কাছে 16টা ধাতু আছে যাদের দ্বিকর্মক ধাতু, তাদের দুটো করে কর্ম হয়, একটা তো মুখ্য কর্ম হবেই, সেই মুখ্য কর্মের নিচে দাগ দেওয়া থাকবে না, দাগ দেওয়া থাকবে তো রান্নাঘরের নিচে। রান্নাঘরে সপ্তবিমুখ বিভক্তি হওয়ার কথা, কিন্তু সেখানে দেখা গেল যে দ্বিতীয়া বিভক্তি করা আছে। তা দ্বিতীয় বিভক্তি যদি করা থাকে, দুটো কর্ম যদি থাকে, এটাও দ্বিতীয় বিভক্তি এটাও দ্বিতীয় বিভক্তি করা আছে, তখন বুঝে নিতে হবে যে এর যে ক্রিয়া আছে সেটা দ্বিকর্মক ধাতু। বিশেষ করে যদি এই 16টা থাকে তাহলে তো কোনো, যদি মুখস্থ থাকে তাহলে তো তুমি দেখলেই চিনতে পারবে, আর তখন সূত্র লাগাবে অকথিতঞ্চ। এটা অলরেডি হয়ে গেছে। এরপরে যেটা ছিল অধিসিং স্থাসাং কর্ম, যেখানে বলা হয়েছে কি যে অধি উপসর্গটি যদি স্থা, সি, আস, মানে সি মানে ঘুমানো, হ্যাঁ, তারপরে হলো স্থা, স্থা মানে থাকা, স্থা মানে যেমন তিষ্ঠতি হয়, সি মানে সেতে যেন ঘুমানো হয়, আর আস আসতে মানে অবস্থান করা হয়। তাহলে তাদের আগে যদি অধি বসে যায়, যেমন হলো এখানে বস লিখেছে, বস এটা তো ভুল আছে, উপ ধরো, আর এটা এই উদাহরণটাও হবে না, এখানে উপসর্গ নেই, এখানে অধি উপসর্গ আছে, অর্থাৎ এখানে ভুল আছে, এই লাইনটি, এই উদাহরণটাই ভুল আছে, এই উদাহরণটি এখানে হবে না, বনং পর্যন্ত ঠিক আছে। তারপরে ধরলাম আমি তিষ্ঠতি লিখছি, তিষ্ঠতি, তিষ্ঠতি মানে কি, তিষ্ঠতি মানে থাকা, তাহলে মুনি বনে থাকে। এবার যদি তিষ্ঠতি লিখি না, তাহলে বনে শব্দটাকে সংস্কৃতে বনে লিখতে হবে, মানে সপ্তমী বিভক্তি করতে হবে। যে বনে লিখলাম এটা সপ্তমী বিভক্তি, তো বলছে সপ্তমী বিভক্তি খুঁজে নিয়ে লিখতে হবে না ভাই, যদি তুমি বিভক্তি রূপ না জানো অনেক সমস্যা হবে, তো তুমি এটাকে দ্বিতীয়া করতে পারো। বলছে কিভাবে, বলছে এই যে বন যে শব্দটা আছে এটাকে দ্বিতীয়া করতে পারো, শুধুমাত্র এর সঙ্গে অনুস্বর লাগিয়ে দাও। হ্যাঁ, তবে তার জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, বলছে সেই এই যে ধাতুটা যে আছে, ক্রিয়াটা আছে, সেটা 3টা ক্রিয়ার ক্ষেত্রে হতে পারে। কি কি, একটা স্থা, একটা সি, একটা আস। স্থা মানে তিষ্ঠতি, তার মানে এখানে তিষ্ঠতি আছে, আচ্ছা এটার জন্য অ্যাপ্লাই হবে যে আমি এটা দ্বিতীয় বিভক্তি বসাতে পারবো, তবে এর আগে অধি বসাতে হবে। কি করতে হবে, তাহলে লিখতে হবে অধি তিষ্ঠতি, অধি তিষ্ঠতি লিখতে হবে, তখন তুমি বনং লিখতে পারবে। যখন এখানে উপবসতি ছিল, এখানে অধি তিষ্ঠতি হবে, তাহলে সেই ক্ষেত্রে যেই সূত্রটা হয় সেটা হলো অধি সিং স্তাসা। এমনই আরেকটি রয়েছে, সেটা বলেছে যে এবার যেই 3টি ধাতু বললাম তারা না, আরেকটি ধাতু আছে, তার নাম হলো বস ধাতু। বস ধাতু মানে বাস করা, তাই এবার বাস করার জন্য আমাকে স্থান দরকার, মানে অধিকরণ দরকার, তো সেখানে অধিকরণটাকে সপ্তমী বিভক্তি হয়, তো তোমাকে সপ্তমী বিভক্তি করতে হবে না, সেটা শুধুমাত্র কি করতে হবে, উপ, অনু, অধি, এই যে আর এই যে 4টি উপসর্গ আছে, সেই 4টি উপসর্গের মধ্যে যে কোনো একটি উপসর্গ শুধুমাত্র বস ধাতুর আগে লাগিয়ে দাও। তার মানে উপ আছে, তুমি লিখতে পারো যে উপবসতি, এটা লিখতে পারো, বা লিখতে পারো অনুবসতি, অনুবসতি, যা খুশি লিখতে পারো। তখন যে সপ্তমী বিভক্তিটা ছিল, মানে এই যে সজ্জা শব্দ, শয্যা, এই শব্দটা আছে, এটাকে তখন দ্বিতীয়া করবে, মানে অনুস্বর করে দেবে, অর্থাৎ সপ্তমীর তখন দরকার নেই। এটাও একটি সপ্তমী বিভক্তিকে আমরা দ্বিতীয় বিভক্তি করার একটা সূত্র, এটাও সপ্তমী বিভক্তিকে দ্বিতীয় বিভক্তি করার একটা অল্টারনেটিভ সূত্র, যে এটা দিয়ে আমরা করতে পারি, দ্বিতীয় বিভক্তি করতে পারি। তো এতটুকু পর্যন্ত আমাদের কর্মকারকের ছিল। কর্মকারক 4টা সূত্র রয়েছে। কি কি সূত্র, সূত্রগুলো একবার নিজে নিজে মনে করো, মনে করার চেষ্টা করো, বারবার যখন বলবে তখন ঠিক মনে পড়ে যাবে। কি, কর্তুরীপ্সিততমম কর্ম, অকথিতঞ্চ, অধিসিংস্তাসাং কর্ম, আর উপাম্ব ধ্যাং বস। এবার কর্ম আমার হয়ে গেল, তো কর্ম যখন হয়ে গেল তখন আমি কর্মকে করব কি, কর্ম নিয়ে কি করব ভাই, কর্ম নিয়ে তো কিছু করতে হবে। বলছে কর্ম যখন কারক যখন বের হয়ে যায় তখন কারককে বিভক্তিতে ফেলতে হয়, তো কর্মকে কোন বিভক্তিতে ফেলবো এটার জন্য একটা সূত্র রয়েছে। কি সূত্র, দেখো সূত্র রয়েছে যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, অর্থাৎ কর্মকে দ্বিতীয় বিভক্তি করতে হবে। দ্বিতীয় বিভক্তি কীভাবে করে, নর শব্দে দ্বিতীয় বিভক্তি দেখো নরম লেখা আছে, লতা শব্দে দ্বিতীয় বিভক্তি দেখো লতাম লেখা আছে, মুনি শব্দে দ্বিতীয় বিভক্তি মুনিম লেখা আছে, অর্থাৎ সবার শেষে ম লাগিয়ে দাও বা অনুস্বর লাগিয়ে দাও। অনুস্বর আর ময়ের ব্যবহার পরে বলবো,
যে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ম লাগে, কোথায় অনুচ্চার লাগে। তাও একটা প্রাইমারিভাবে জেনে রাখো, অল্প বলছি, যদি মনেও না থাকতে পারে, যে স্বরবর্ণ যদি হয়, পরের শব্দটা যদি স্বরবর্ণ দিয়ে শুরু হয় তাহলে ম লাগবে, আর ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি পরের শব্দটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে অনুস্বর লাগবে। তো যাই হোক, এবার তাহলে আমাকে কিভাবে করব আমরা, দ্বিতীয় বিভক্তি শুধুমাত্র সেখানে অনুস্বর লাগিয়ে দেওয়া। আর এই কথাটা যেটা আমি বললাম সেটা তো সংস্কৃতের যারা বৈয়াকরণ আছে তারা কিভাবে বলেছে, তারা বলেছে যে কর্মণি দ্বিতীয়া, তারা সূত্র যেটা করেছে তার সূত্রের নাম দিয়েছে কর্মণি দ্বিতীয়া। কর্মণি দ্বিতীয়া অর্থাৎ কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। তুমি ডাইরেক্ট লিখতে পারো যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, বা এই সূত্রটাকে লিখে লিখতে পারো যে কর্মণি দ্বিতীয়া সূত্র অনুসারে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, যেটা খুশি। এটা গেল আমার চারটা, আমি কি পেয়েছিলাম, আমি চারটা সূত্র পেয়েছিলাম যার মাধ্যমে কর্মকারক হয়, এবং সেই কর্মকারক হলে কি করব, কর্মকারক হলে আমি সেটাকে দ্বিতীয় বিভক্তি লাগাবো। এতটুকু পর্যন্ত এটা আগের দিনের ক্লাস ছিল, আর সেটা রিভিশন হয়ে গেল আমাদের। এবার এখন আমরা আসি, আমরা টোটালি এখন দ্বিতীয় বিভক্তি সূত্র পড়ব, যার মধ্যে প্রথমে একটা সূত্র পেয়ে গেলাম কর্মণি দ্বিতীয়া। মনে রাখো, সূত্র লিখে রাখো, যে আমরা প্রথম 1 নাম্বার সূত্র পেলাম দ্বিতীয় বিভক্তির, তার নাম হলো কর্মণি দ্বিতীয়া। এটা প্রথম সূত্র পেলাম। কিসের সূত্র? এটা দ্বিতীয় বিভক্তির সূত্র। দ্বিতীয় বিভক্তির আরও সূত্র আছে, এর আগেই বলছিলাম যে বিভক্তি, দেখো বিভক্তি কী কীভাবে হতে পারে। এটা কারক অনুসারে বিভক্তি হতে পারে, যেটা কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, এটা কারক অনুসারে হলো। শব্দযোগে হতে পারে, আর বিশেষ অর্থ থাকলে হতে পারে। শব্দ বলতে যেমন আমরা ইতি শব্দযোগে প্রথমা বিভক্তি পড়েছিলাম, ঠিক তেমনভাবে শব্দযোগ হতে পারে, আবার বিশেষ অর্থও হতে পারে। তাহলে এবার তারপরে এগুলো দ্বিতীয় বিভক্তির আর বাদবাকি সূত্রগুলো পড়ছে। বাদবাকি সূত্র বলতে দেখতেই পারছো যে আর বেশি সূত্র নেই, টোটাল আর 3টি সূত্র আছে। 3টি সূত্র পড়লে আমাদের দ্বিতীয় বিভক্তিও শেষ হয়ে যাবে। 3টি সূত্র কি কি? প্রথম যে সূত্রটা আছে সেটা বলছে সময় ও পথ। সময় ও পথ দিয়ে সূত্রটা রয়েছে, মাথায় রেখো, সময় আর পথের কথা বলছে। সময় আর পথ বাচক যে শব্দগুলো আছে সেটা যদি অত্যন্ত ব্যাপ্তি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেই সময় আর পদবাচক শব্দ দ্বিতীয় বিভক্তি হবে। আশা করি আমি যা বললাম তোমাদের মাথার এক কোণার মধ্যেও ঢোকে নেই, যাতে ঢোকে আবার পরিষ্কার করে বলছি। যে সময় আর পদবাচক শব্দ, প্রথম প্রশ্ন, সময় আর পদবাচক শব্দ, প্রথমে বললাম এটা। তা প্রথম প্রশ্নটা হলো যে সময় আর পদবাচক শব্দটা কি? সময়বাচক শব্দ যেমন হলো ধরো সেকেন্ড, সময়বাচক শব্দ যেমন হলো ঘন্টা, সময়বাচক শব্দ যেমন মাস, দিন, বছর, যেগুলোতে টাইমটাকে বোঝা যায়, হ্যাঁ কতটা কতটা পিরিয়ড আছে, কতটা সময় আছে, কতটা সময় ধরে এরকম বোঝায়, তাকে সময় বলা হয়। বলছে পথ, মানে এইখানে পথের পরিমাণবাচক হতো, পথের পরিমাণ করা, পরিমাণবাচক শব্দ, যেটার মধ্যে পথটাকে মাপা হয় কিভাবে, যেমন কিলোমিটার, মাইল, ক্রোশ, হয় না? তো আগে তো কিলোমিটার মাপা হতো না, আগে ক্রোশ দিয়ে মাপা হতো, কয় ক্রোশ, হ্যাঁ, যোজন মাপা হতো। তা ক্রোশ, যোজন, এই শব্দগুলো যে আছে সেগুলো হলো পথের পরিমাণবাচক শব্দ। অর্থাৎ সময়কে পরিমাণ করার জন্য আর পথকে পরিমাণ করার জন্য যেই শব্দগুলো ব্যবহার করা হয় তাকেই বলা হয় পথ, সময় ও পথের পরিমাণবাচক শব্দ। বোঝা গেল? ক্লিয়ার? আমি যা বললাম বোঝা গেল? বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে। সেগুলো হলো পথ ও সময়ের পরিমাণবাচক শব্দ। আচ্ছা, পথ ও সময়ের পরিমাণবাচক যে শব্দ রয়েছে সেই শব্দগুলো হলেই কি দ্বিতীয় বিভক্তি হবে? বলছে না, সেই শব্দগুলো হলেই দ্বিতীয় বিভক্তি হবে না, সেটা যদি অত্যন্ত ব্যাপ্তি বোঝায়। অত্যন্ত ব্যাপ্তি কেমন? বলছে খালি ব্যাপ্তি হলেই হবে না, অত্যন্ত ব্যাপ্তি হতে হবে। কেমন? যেমন হলো ধরো পথের, সময়ের, সময়ের একটা পরিমাণবাচক, সময় একটা বলছি, যেমন হলো বছর, তো এটাকে ব্যাপ্তি, কন্টিনিউ নিয়ে চলো, 1 বছর ধরে, এরকম থাকে না, কন্টিনিউয়াস টেন্সে পড়েছেন। তো 1 বছর ধরে ছেলেটি ব্যাকরণ পড়ছে, একটা কাজ যেটা ব্যাপ্তি
ব্যাপ্তি বোঝাচ্ছে। এবার ব্যাপ্তি মানে হলো কি, ব্যাপ্তি মানে হলো যে অনেক দিন আগে শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউ চলছে, বা অনেকক্ষণ আগে শুরু হয়েছে সেটা চলছে, এতক্ষণ চলার কথা না। এটা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা কি খামখালি কথা মনে হয়? 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। একদিন বৃষ্টি হওয়া স্বাভাবিক ব্যাপার, 1 ঘন্টা বৃষ্টি হওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু 7 দিন বৃষ্টি হওয়া, এটাকে বলা হয় অত্যন্ত ব্যাপ্তি অর্থ। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই যে 7 দিন শব্দটা যে আছে, যেটা দিয়ে সময়টাকে পরিমাপ করা হচ্ছে, ওই সময়টা দ্বিতীয় বিভক্তি হবে, ওই শব্দটা দ্বিতীয় বিভক্তি হবে। 1 মাস ধরে না খেয়ে আছে, একবেলা না খেয়ে থাকা স্বাভাবিক, একদিন না খেয়ে থাকাটা স্বাভাবিক, 1 মাস ধরে না খাওয়া থাকা, তাহলে বুঝতে পারো যে অত্যন্ত ব্যাপ্তি এটা। তাহলে 1 মাস যে শব্দটা আছে সেটা দ্বিতীয় বিভক্তি হবে। ক্লিয়ার? স্যার হুম, বলো। স্যার তাহলে মানে উত্তর করতে গেলে তাহলে এটা করতে হবে তাহলে ব্যাপ্তি অর্থে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়েছে। সেটার জন্য যেই সূত্রটা রয়েছে সেই সূত্রটার নাম হলো কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া। সূত্রের নাম কি? কালার্ধ। এখানে কালবাচক শব্দ, কালবাচক শব্দ আর অধ্যয়ন, অধ্যয় শব্দ, এই যে শব্দগুলো আছে, পদবাচক শব্দ আছে, কালবাচক আর পদবাচক শব্দ, এটা অত্যন্ত, যখন অত্যন্ত সংযোগ বোঝায়, অত্যন্ত ব্যাপ্তি বোঝায়, তখন এটাকে বলা হয় কি দ্বিতীয় বিভক্তি, তখন দ্বিতীয় বিভক্তি করতে হয়। এই জন্য সূত্রের নাম হলো কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া। বলো নিজে নিজে বলো, নিজে নিজে বলে নাও সবাই, হ্যাঁ। কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া। তো আমি দ্বিতীয় বিভক্তির 4টা সূত্র পড়বো। একটা সূত্র তো খুব নর্মাল, তার নাম হলো কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। তারপরের 2 নম্বর যে সূত্রটা রয়েছে সেটা পথের আর সময়ের পরিমাণকে বোঝাবে, আর সেটা অত্যন্ত যদি ব্যাপ্তি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া। এটার আরও ডিটেলসে আলোচনা করব, এখন খালি শুধুমাত্র হালকা বুঝে নাও কনসেপ্টটা। এবার বলছে কাজটি হচ্ছে, কাজটি কেমন হচ্ছে, কাজটি কেমন হচ্ছে সেটা বোঝাতে দ্বিতীয় বিভক্তি করা হয়। কাজটি কেমন হচ্ছে, যখনই বলি যে কেমন, যখনই বলবো কেমন, তখনই তার গুণ দোষ ইত্যাদি বোঝাবে। আমি যদি বলি যে এই যে তোমাদের স্যার পড়াচ্ছে, স্যার কেমন, তখন স্যারের হয় গুণ বলতে হবে, নাহলে দোষ বলতে হবে। বলে স্যারের দোষ আছে, পড়াটা অনেকক্ষণ পেঁচাতে থাকে পেঁচাতে থাকে পেঁচাতে থাকে, তাহলে এই যে পড়াকে পেঁচানোর দোষ, ঠিক কি না? তো ওরকম যদি গুণ বলতে হয়, আছে স্যার মোটামুটি আছে একটা। তো এমন করে এই যে মোটামুটি শব্দটা, পড়াটাকে প্রচণ্ড পেঁচানো, এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়টা কেমন, সেটা হলো আমার একটা বিশেষণ, মানে আমার দোষ গুণ যেহেতু বলছো, সেটা আমার বিশেষণ। অর্থাৎ যার দ্বারা কারো দোষ গুণ অবস্থা আকৃতি, স্যার দেখতে কেমন, স্যার দেখতে আছে মোটামুটি, বাংলার 5-এর মতো না, মোটামুটি আছে। তা এই যে দেখতে কেমন, মোটামুটি, মোটামুটি শব্দটা হলো তার বিশেষণ, ঠিক কি না? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ও, স্যার দেখতে বাংলা 5-এর মতন, এটা বুঝতে পারছো? ঠিক আছে, চলো। আসলে আমি বলতে চাচ্ছি যে যার দ্বারা দোষ গুণ অবস্থা এগুলো সমস্ত কিছু ক্লিয়ার হবে, যার যেই কথাটার মধ্য দিয়ে, সেটাকে আমরা বলবো বিশেষণ। আচ্ছা, এখন এখানে তো বলেনি যে লোকটা কেমন, কেমন এরকম তো বলেনি, বলছে কাজটা কেমন হচ্ছে, সেটা সেটা হলো দ্বিতীয় বিভক্তি হবে। এবার কাজটার যখন দোষ গুণ বলবো, তখন তাকে বিশেষণ বলবো, তবে সেটা কার বিশেষণ, সেটা ক্রিয়ার বিশেষণ। ক্রিয়া মানে কাজ, আর কাজটা কেমন এটা যখন বলবো তখন তাকে বলবো ক্রিয়া বিশেষণ। তার মানে 3 নম্বর সূত্র আসলো যে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। 3 নম্বর সূত্রের নাম ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। কাজটা কেমন, ধরো সে দৌড়ায়, দৌড়ানো একটা কাজ, এখানে দেখো বালকটা দৌড়াচ্ছে, তাহলে দৌড়ানো কাজ, তাহলে এর বিশেষণ কি কেমন হতে পারে, এটা কেমন হতে পারে, এই দৌড়ানোটা কেমন হতে পারে, হয় আস্তে হতে পারে, জোরে হতে পারে, তাই না, জোরে হতে পারে, দ্রুত হতে পারে, এই শব্দগুলো এর বিশেষণ হতে পারে। তা এই যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমরা কি বলবো, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি করব। ক্লিয়ার? ক্লিয়ার কি? স্যার। স্যার
স্যার। শ্রেয়সী আছে আজকে? শ্রেয়সী, হ্যাঁ স্যার। নূর আছে? নূর? আচ্ছা, ঠিক আছে। মাঝে মধ্যে হুঁ করতে হবে একটু, যেন বুঝতে পারি যে না ক্লাসে আছে সবাই। ঠিক আছে। জিতের মতন। জিত কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ, ওকে পড়াতে মজা লাগে, অ্যাক্টিভ যেহেতু। ঠিক আছে, ওরকম অ্যাক্টিভ হতে হবে সবাইকে। তো বলছে যে দেখো এখানে 4 নাম্বার একটা সূত্র আছে, 3 নাম্বার পর্যন্ত হয়ে গেল। তাহলে প্রথমে আমাদের হলো কর্মণি দ্বিতীয়া, তারপর হলো কালার্ধন ররত্যন্ত সংযোগে দ্বিতীয়া, আর একটা হলো ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। এবার আরেকটা সূত্র আছে, এই সূত্রের ওরকম কোনো নাম নেই। নাম থাকলেও আমি তো পড়াবো না, আর আমি বলো তুমিও পড়ো না। এটা নামে আমরা যাব না, এটা কামে যাব। এটার কাজটা কি আছে বলছে, এর আগে একটা সূত্র পড়ছিলাম প্রথমে, মনে আছে? ইতি অব্যয়যোগে প্রথমে, সবার মনে আছে? ইতি অব্যয়যোগে প্রথমে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটার মতনই, ওটারও একটা সূত্রের নাম ছিল, আমি সূত্র পড়াইনি, আমি বলছি ইতি অব্যয়যোগে প্রথমা। এটারও আছে, সূত্র পড়াবো না, খালি এই শব্দগুলো মনে রাখো। প্রতি, অনু, ধিক, অন্তলা, অন্তরেণ, অভিত, পরিত, সর্বত, উভয়ত, নিকষা আর বিনা, এই শব্দগুলো যে আছে শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি হবে। তার মধ্যে এক্সামে যেগুলো আছে সেটা হলো যে বিনা, নিকষা, পরিতাহা, প্রতি, এই শব্দগুলো, এই 4টার মতো শব্দ আছে যেগুলো পরীক্ষায় আসে, অনুও আসে, দিক কয়েকটা উদাহরণে আমি দেখেছিলাম, পরীক্ষায় এসেছে কিনা মনে করতে পারছি না, তবে এক্সট্রা করে থাকে না, ওই উদাহরণের মধ্যেও দিক দেখেছিলাম। এই কয়েকটা শব্দযুগে দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে কর্তৃকারক যখন দেখলাম তখন আমরা একটা শব্দ পেয়েছিলাম, সেটা হলো ইতি অব্যয়যোগে প্রথমা। কিন্তু এখানে যখন পড়ছি সেখানে অনেকগুলো পাচ্ছি, সেগুলো কি কি? প্রতি, অনু, ধিক, অন্তরা, অন্তরেণ, অভিতাহ, পরিতাহ, সর্বতঃ, উভয়ত, নিকষা, বিনা, এই শব্দগুলো যোগে দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে এতটুক যা আলোচনা ছিল সেটা কি ছিল? সেটা ছিল দ্বিতীয় বিভক্তি কিভাবে হবে। দ্বিতীয় বিভক্তি একটা হতে পারে, সেটা কি? সেটা হলো কর্মকারক যদি হয় তাহলে দ্বিতীয় বিভক্তি হবে। বলছে তারপরে আর 3টা কিসের জন্য? একটা হলো কালবাচক শব্দ, পদবাচক শব্দ, তাদের যদি অত্যন্ত ব্যাপ্তি বোঝায় তাহলে হতে পারে। আরেকটা কি? কাজটি কেমন হচ্ছে, কাজটি আস্তে হচ্ছে না জোরে হচ্ছে, সেটা হতে পারে। আরেকটি আছে যেটার মধ্যে 10-12টি শব্দ আছে যেটার যোগে দ্বিতীয় বিভক্তি হয়। ক্লিয়ার? এবার দেখো প্রথম যে সূত্রটা আছে তার সূত্র, ওটা কর্মণি দ্বিতীয়া তো হয়ে গেছে। এবার আমি একটু ডিটেলসে যাচ্ছি, কালার্ধন অর্থন্ত সংযোগের দ্বিতীয়া যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা বলা হয়েছে যে কালবাচক ও পদবাচক শব্দ যদি অত্যন্ত ব্যাপ্তি বোঝায় তাহলে সেটাকে দ্বিতীয়া বিভক্তি হবে। কেমন আছে? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তো রাস্তা দিয়ে যাচ্ছ আর পাশে গাছ দেখতে পাচ্ছ, অনেকগুলো গাছ। সেই গাছগুলো কত দূর? বলছে শুরু করেছো গাড়ি নিয়ে, যখন যাচ্ছ গাড়িতে করে যাচ্ছ তুমি, হ্যাঁ, গাড়ি নিয়ে যাচ্ছ, তো তুমি যখন যাচ্ছ তুমি খালি দেখছো যে খালি আম গাছ আর আম গাছ, আম গাছ, আম গাছ আর আম গাছ। তো তখন তুমি কি বলবে? যে 1 কিলোমিটার, আচ্ছা কিলোমিটার ধরি না, তখন তো কিলোমিটারের ব্যাপার নেই, ওই যেই উদাহরণগুলো আছে, যে 1 ক্রোশ ধরে গাছ রয়েছে, 1 ক্রোশ ধরে গাছ রয়েছে, 1 ক্রোশ পথ ধরে গাছ রয়েছে। এবার এই যে আমি পথেরটা কত, পরিমাপটা কি আছে? ক্রোশে হিসাব বলছে। কিলোমিটার, কিলোমিটার কি গাছ মাপা হয় না পথ মাপা হয়? নিশ্চয়ই পথ মাপা হয়, তাহলে পথের পরিমাণবাচক শব্দ বলছি আমি ক্রোশ। তাহলে এবার 1 ক্রোশ ধরে, এই যে 1 ক্রোশ ধরে যে শব্দটা আছে, যখনই ব্যাপ্তি হচ্ছে তখন আমাকে দ্বিতীয় বিভক্তি করে দিতে হবে। তাহলে কি করতে হবে? লিখতে হবে ক্রোশাং। এতটুকু লিখলেই এর অর্থ বোঝাবে যে 1 ক্রোশ ধরে। তাহলে গাছ রয়েছে, গাছের সংস্কৃত হলো বৃক্ষাহা। এবার একটা তো গাছ হবে না, অনেকগুলো গাছ আছে, তাই বৃক্ষাহা রয়েছে বলতে শান্তি। তাহলে ক্রোশাঙ্গ বৃক্ষাহা শান্তি, তার মানে এর মানে বোঝাবে যে 1 ক্রোশ ধরে গাছ রয়েছে। বোঝা গেল এই ব্যাপারটা?
বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বাদ বাকি সবাইকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখি তো কে কে গলার আওয়াজ শোনাতে লজ্জা পায়। বলছি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মৌলমি, মৌলমি শুনতে পেরেছি, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আর প্রান্তি ঘোষ সেটা কার নাম দেওয়া আছে? নাম কি অ্যাকচুয়ালি প্রান্তি? যে প্রান্তি ঘোষ দেখাচ্ছে যে নামটা। হ্যাঁ স্যার, কিন্তু এটা আমি। ওটা আমি। কি নাম? মানে আমি পৌশালী। মানে আমি পৌশালী। পৌশালী বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে, চলো এবার মাইক অফ করে দাও সবাই। আচ্ছা, এখানে এক্সামে যেগুলো আছে সেগুলো কেমন আছে বলছে? ক্রোশং কুটিলা নদী। আচ্ছা, তুমি এটা দেখে বলো তো, কেউ বলতে পারবে যে কোন শব্দটায় এই সূত্রটা লেগেছে? কালাধ্বন নরতন্ত সংযোগে দ্বিতীয়া বিভক্তি হয়, এই সূত্র অনুসারে কার মধ্যে লেগেছে? কোন শব্দের সাথে? ক্রস। ক্রোশ শব্দের সাথে, ভেরি গুড। তারপর এটা তো স্যার মাসাং। মাসং, মাস। এক মাস ধরে। তার অর্থ হলো এক মাস ধরে। ক্রোশং মানে এক ক্রোশ ধরে। কুটিলা নদী মানে জানো? কুটিলা মানে আঁকা বাঁকা নদী, এক ক্রোশ ধরে আঁকা বাঁকা নদী। তারপরটা আছে মাসং ব্যাকরণং পঠতি, অর্থাৎ এক মাস ধরে ব্যাকরণ পড়ছে। তারপরটা তারপরটা ক্রসং গিরি বিদ্যাতে। হুম, মানে এক ক্রোশ দূরে মানে বিদ্যালয়ে অবস্থিত। এক ক্রোশ দূরে ওরকম ব্যাপার নেই, এক ক্রোশ ধরে ব্যাপ্তি মানে ধরো কিলোমিটার হিসেবে ধরো, 1 কিলোমিটার ধরে। গিরি, গিরি মানে কি? গিরি মানে হলো পর্বত। বলে 1 কিলোমিটার, আমি তোমাকে ক্রোশটার জায়গায় কিলোমিটার বলছি, তাহলে 1 কিলোমিটার ধরে কি রয়েছে? বিদ্যতে মানে পর্বত রয়েছে। বিদ্যালয় না, বিদ্যতে মানে বিদ্যালয় না, বিদ্যালয় মানে বিদ্যতে মানে রয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার অবস্থিত। অবস্থান রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো ক্রিয়া বিশেষণ। এবার ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়, ক্রিয়া বিশেষণে দ্বিতীয় হয়। ক্রিয়া বিশেষণ কি হচ্ছে? দেখো এখানে আছে, বলছে দ্রুতং। প্রথমটা আছে যে আমি বলেছিলাম যে একটা কাজ কেমন হচ্ছে, কাজটা কেমন হচ্ছে, একটা কাজ নেই যেটা দৌড়ানো, ধরো দৌড়ানো। আচ্ছা, দৌড়ানো লিখে বলছিলাম, দৌড়ানো একটা কাজ নাম। তো এটাকে যদি কাউকে দেই, বালকটাকে দিলাম, তাই বালকটাকে দিলে আমি কি লিখবো? যে বালকটি দৌড়ানো কাজটা কিভাবে হবে? বালকটি দৌড়াচ্ছে, এরকম লিখতে হবে আমাকে। মানে দৌড়ানোটাকে পরিবর্তন করে দৌড়াচ্ছে লিখতে হবে। এবার এই ক্রিয়াটা যে বালকটিকে দেওয়া হয়েছে, সেই বালকটি, আমি বললাম যে বালকটিকে দৌড়ানো কাজটা দেওয়া হলো, ও কেমন দৌড়াচ্ছে রে ভাই? তখন কেউ বলল, স্যার তুমি যেই লোকের হাতে কাজ দিছো, যত আস্তে আস্তে করে, তার মানে আস্তে দৌড়াচ্ছে। দুই হলো, একজন বললো, স্যার সেই ছেলের হাতে কাজ দিছো, জোরে দৌড়াচ্ছে, পুরো জোরে জোরে দৌড়ায়, তাই না? এটা তো বললো তো, জোরে দৌড়াচ্ছে। তারপরে কি হবে? তারপরে হলো, আর কি বলতে পারবে? জোরে, আস্তে। তারপরে স্বাভাবিক বলতে পারো, যে স্বাভাবিক দৌড়ায়, অত জোরেও না আস্তেও না। তাহলে আস্তে, জোরে, স্বাভাবিক, এই যে শব্দগুলো যে আছে, সেই শব্দগুলো কি? শব্দগুলো হলো এই ক্রিয়াটার বিশেষণ। আর ক্রিয়া বিশেষণে কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। এবার আমি ওইভাবেই দ্বিতীয়া বিভক্তি করি। চলো দেখো, বালক দ্রুত যাচ্ছে বালক। তাহলে এবার যাওয়া হলো ক্রিয়া, সেটা যাচ্ছে কেমন? দ্রুত। তাই দ্রুত শব্দকে কি করা হচ্ছে? দ্বিতীয়া বিভক্তি করা হয়েছে। তো এক্সামে কি কেমনভাবে আসবে? এক্সামে আসবে হলো এরকম একটা লাইন দিয়ে দিবে, লাইন দিয়ে এটা নিচে আন্ডারলাইন করে দিবে। তার মানে হলো এই যে দ্রুত শব্দটাকে তুমি দ্বিতীয়া বিভক্তি কেন হয়েছে সেটা বলো।
তখন বলতে হবে যে এটা যেহেতু ক্রিয়া বিশেষণ তাই দ্বিতীয়া হয়েছে। সূত্রের নাম কি? ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। এরপরে আছে গীতা মধুরং গায়তি। বলতো কোথায় আন্ডারলাইন থাকবে এটা? মধুরং, মধুরঙের মধ্যে থাকবে। তাহলে মধুরং যদি হয়, মধুরং মানে হলো মিষ্টি, খুব সুন্দর গাচ্ছে। গীতা খুব মিষ্টি গায়তি, গান করছে। তাহলে এবার এই গায়তি, গায়তি কেমন কেমন গান করে? বলে খুব সুন্দর মিষ্টি গান গায়। সূত্র কি? সূত্র ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি করলাম, মধুরং করলাম। এমনভাবে এক্সামে আসতে পারে। এরপরে শব্দগুলো কি কি শব্দ এখানে দেওয়া আছে? প্রতি, অনু, ধিক, অন্তরা, অন্তরেন, অভিত, পরিত, সর্বত, উভয়ত, নিকষা, বিনা, এই শব্দগুলো যোগে দ্বিতীয় বিভক্তি হয়। কিভাবে? যেমন প্রথম একটা লাইন দেওয়া আছে, সেটা হলো যে দরিদ্রং প্রতি দয়াং কুরু। দরিদ্রঙের নিচে দাগ থাকবে, এখানে দয়াং হবে, দয়াং কুরু। তা দরিদ্রর নিচে দাগ থাকবে। দাগ থাকার ফলে মানে তুমি দেখেই বুঝতে পারছো অনুস্বর লাগানো আছে, তার মানে হলো দ্বিতীয়া আছে, দ্বিতীয়া বিভক্তি আছে। এখন প্রশ্নটা ওরা এটাই করেছে যে ভাই এটা দ্বিতীয় বিভক্তি তো আমরা করে দিয়েছি, তুমি বলো কেন করেছে। তখন তোমাকে সিম্পল মানে একদম সোজাভাবে যে স্যার এই যে প্রতি শব্দযোগে দ্বিতীয় বিভক্তি লিখেছে, এটুকুই বলতে হবে যে প্রতি শব্দযোগে দ্বিতীয়া হয়েছে। এখানে লেখা আছে না প্রতি, ধিক, অনু। তাহলে প্রতি যোগে যদি এখানে না অনেকগুলো সে অব্যয়ও আছে, যেমন নিকষা একটা অব্যয়, হ্যাঁ এরকম অব্যয় আছে। তাই কোনটা অব্যয় লিখবো কোনটা শব্দ লিখবো এরকম যদি একটা কনফিউশন থাকেই, সবার মধ্যে কনফিউজ হয়ে যাই আমরা, তখন তোমার কিছু দরকার নেই, বলে প্রতি যোগে দ্বিতীয় বিভক্তি, চালাকি করে দাও। প্রতি যোগে দ্বিতীয় বিভক্তি, অনুযোগে দ্বিতীয় বিভক্তি, ধিক যোগে দ্বিতীয় বিভক্তি, নিকষা যোগে দ্বিতীয় বিভক্তি, শব্দ অব্যয় ভাই তুমি বুঝে নাও। আমি এতটুকু বুঝে গেছি যে এটা যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে, বলে দিলাম, রাইট যাবে, কোথাও ভুল যাবে না। ঠিক আছে, নিচে কি উদাহরণ আছে? গ্রামম অভিতাহ বনম, গ্রামং অভিতাহ বনম। গ্রামের নিচে দাগ আছে, বলবে যে এটা কেন আমরা গ্রামম করেছি, কেন দ্বিতীয় বিভক্তি করেছি। উত্তর কি হবে বলো? উত্তর কি হবে? বলো বলো, চেষ্টা করো। এখানে লেখা আছে যে গ্রামং অভিতাহ বনম, গ্রামঙের নিচে দাগ আছে, তাহলে এটা কেন দ্বিতীয়া বিভক্তি হলো? তার ম বা অনুস্বর থাকলে দ্বিতীয় বিভক্তি হয়, এটা সাধারণ একটা নিয়ম। তো দেখে বুঝতে পারছো যে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, কেন হচ্ছে, তখন কি বলবা? কিন্তু এখানে তো আমি অভিত যুক্ত করেছি। এর উত্তরটা হবে অভিত যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। হ্যাঁ এখানে দেখো গ্রামের সাথে তো অভিত লাগানো আছে, এখানে তো নিকাশার কোনো গল্প নেই, নিকষাটা উপরে। এটা লাইন যেটা আছে সেটা বলতে হবে আমাকে। লাইনে লেখা আছে যে অভিত, তাহলে আমি বলবো যে অভিত শব্দযোগে এটা দ্বিতীয় বিভক্তি। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা আজকে এই যে পুরোটা যে ক্লাস হলো, সেই ক্লাসটা আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু কর্মকারক আর কর্তৃকারক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কর্মকারক আর কর্তৃকারক এবং ষষ্ঠী বিভক্তি যদি কেউ জেনে যায়, তাহলে সে ট্রান্সলেট করতে পারবে, সে অনুবাদ করতে পারবে, অনুবাদ শিখে গেল, মোটামুটি ধরতে হবে 80% অনুবাদ শেখা হয়ে গেল। তো সেই জন্য আজকে কিছু লাইন দিচ্ছি, দেখো লাইনগুলোকে দেখে বোঝো যে এটা কোন সূত্রের জন্য কর্মকারক হয়েছে বা দ্বিতীয় বিভক্তি হয়েছে, কি বিষয় আছে একবার দেখো। পুরোটাকে যদি একটা স্ট্রাকচারে দেখে নিই যে দ্বিতীয় বিভক্তি কী কী ছিল। দ্বিতীয় বিভক্তিতে ছিল যে কর্মণি দ্বিতীয় একটা সূত্র ছিল, কর্মণি দ্বিতীয়া এটা একটা সূত্র ছিল। তারপরে ছিল কালাধ্বন নরত্যন্ত সংযোগে দ্বিতীয়া, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, আর প্রতি, অনুধিক, অন্তর, অন্তরেণ, অভিতহ, পরিতহ, সর্বত, উভয়ত, নিকাশা, বিনা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি। এরপরে দেখো এটা একটা কোশ্চেন দেওয়া আছে, যেগুলো বোল্ড করা আছে সেগুলোকে আন্ডারলাইন ধরবে, যে এটা যেমন এটা আন্ডারলাইন, এটা আন্ডারলাইন, মানে এই শব্দগুলোকে কেন এরকম করা হলো সেটা। তো এবার খুব তাড়াতাড়ি খাতায় করে ফেলো এবং করে এখনই হোয়াটসঅ্যাপে পাঠাবে। কে ভুল করেছো কেউ ঠিক করেছো আমি একবারও বলবো না, তবে আমার যার যার ভুল মনে হবে আমি এখনই আলোচনা করব এখানে, যে না এটা এভাবে হতো, নাম ধরে আলোচনা করবো না যে জিৎ তুমি এটা ভুল করেছো ও এটা ভুল করেছে, আমি বলবো না কাউকে কিছু, লজ্জার বিষয় নেই। স্যার আমার কোনো সমস্যা নেই, আমার যেটা ভুল হচ্ছে আপনি বলতে পারেন। এটা দেখো, দেখে এখনই করো,
করে এখনই পাঠাও।